বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। বল এই চ্যাপ্টারটার প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আজকে লেকচার 1। তো প্রথমে আমরা জানবো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম গতিসূত্রটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তারপর মৌলিক বলের প্রকৃতি সম্বন্ধে জানবো, বলের সাম্যাবস্থা অসাম্যাবস্থা, ভরবেগ, সংঘর্ষ, নিউটনের দ্বিতীয় সূত্র, এই টপিকগুলো নিয়ে আজ আলোচনা করা হবে। তো নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্র হলো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো এখানে যে বল যদি প্রয়োগ না করি তাহলে আমরা দেখি যে স্থির বস্তু, এই স্থির বস্তু এর উপর যদি কোনো বল টল প্রয়োগ করা না হয় তাহলে স্থির থাকে, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। কিন্তু সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, এটা আমরা রিয়েল লাইফে দেখি না। কারণ এখানে বিভিন্ন ঘর্ষণ বল আছে, বাতাসজনিত বিভিন্ন বলের কারণে আমরা এটা দেখি না। তো আমরা যদি বল প্রয়োগ করে কোনো বস্তুকে, এই বলটা প্রয়োগ করে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিই, তাহলে এই সমবেগ নিয়েই চলতে থাকার কথা, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাই না? কিন্তু আমরা দেখি যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলেও একসময় ওটা থেমে যায়। এর কারণ হলো ওই যে বিভিন্ন বাধাজনিত বল, যেমন ঘর্ষণ বল, বাতাসের বাধা, এসব বলের কারণে, এসব বাধাজনিত বলের কারণে বস্তুটি থেমে যায়। তো যদি বস্তুটি এইসব বাধা যদি না থাকতো তাহলে বস্তুটি কিন্তু সমবেগে চলতেই থাকতো। তো এটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। তো নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমাকে জড়তার বলের সম্বন্ধে ধারণা হয়। তো জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, এটাই হলো বস্তু জড়তা। অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। দেখো, আমরা যখন গাড়িতে উঠি, আমরা যখন গাড়িতে উঠি, তখন আমরা যখন সিটে বসি, গাড়ির সিটে, তখন আমরা কি তখন আমরা যখন গাড়ির সিটে বসি তখন আমাদের দেহের নিচের অংশ কি ওই গাড়ির সাথে সম্পর্ক হয়ে গেল, তাই না? উপরের অংশ নাই। তাহলে গাড়ি তখন চলতে শুরু করে, তখন দেহের কি ওই নিচের অংশটাও গাড়ির সাথে চলতে শুরু করে, তাই না? কিন্তু উপরের অংশটি ওই জড়তার কারণে তখন স্থির থাকতে চাই। আমরা তো মূলত ছিলাম স্থির, তাই না? তখন গাড়ির সিটিতে বসলাম, গাড়ি তখন চলতে শুরু করিনি, তখন আমরা স্থির ছিলাম। এবার আমাদের দেহের কি নিচের অংশ গাড়ির সাথে সংযুক্ত হয়ে গেছে। তাহলে গাড়ি যখন গতি হতে শুরু করেছে, গতিতে চলা শুরু করেছে, একটু গতি এসেছে ওর ভিতরে, তখন আমাদের নিচের অংশও গাড়ির সাথে গতিশীল হওয়ার চেষ্টা করছে এবং ওপরের অংশ কি স্থির ছিল, যে ওই জড়তার কারণে স্থির থাকার চেষ্টা করছে। তো সেজন্য দেখবো যখন হঠাৎ গাড়ি চলতে শুরু করে তখন আমরা দেখি পেছনের দিকে একটা হেলে পড়ি, এর কারণ কি জড়তার কারণে। ওই জড়তার কারণে আমরা হেলে পড়ি। আবার যখন দেখবা যে গাড়ি চলতে চলতে হঠাৎ করে থামানো হচ্ছে, তখন দেখবো আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। কারণ কি, তখন আমাদের সবকিছু গতিশীল, গাড়ির সাথে আমাদের সবকিছু গতিশীল, ওপর নিচ সবকিছু। এবার আমরা যেহেতু আমাদের নিচের অংশ গাড়ির সাথে সম্পর্কযুক্ত, তাই না? তাহলে গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে যাচ্ছে, তার মানে গাড়িটা স্থির হচ্ছে। তখন আমাদের শরীরের নিচের অংশটা খুব স্থির হচ্ছে, কিন্তু জড়তার কারণে আমাদের দেহের উপরের অংশটাও জড়তার কারণে গতিশীল থাকার চেষ্টা করছে। সেই জন্য আমরা তখন সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। এই দুটো ঘটনা হয় কি জড়তার কারণে। তাহলে এই দুটো ঘটনা খ নম্বরে হয়তো দিতে পারে, এটা ভালো করে পড়ে নেবা, এই ব্যাখ্যাটা লিখে দিবা। এরপর আসে বল। বল কি? যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং সমবেগে চলতে থাকা বস্তুর কি বেগের পরিবর্তন হয়, সেটাই হলো কি বল। অর্থাৎ বল কি? বল একটা স্থির বস্তুর অবস্থানে পরিবর্তন করছে, অর্থাৎ ওই স্থির বস্তুটা চলতে শুরু করছে, আবার একটা চলন্ত বস্তুর কি বেগের পরিবর্তন করে নিচ্ছে, সেটা হলো বল। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জড়তা এবং বল কি এই দুটো সম্বন্ধে ধারণা পেলাম। যেমন বল কি, একটা গাড়ি স্থির অবস্থায় আছে, একটা গাড়ি, ওই গাড়িকে যদি একটা বস্তু ধরলাম, এখানে স্থির অবস্থায় আছে, এখানে এই গাড়িটা কি স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। তো ওইখানে একটা জিনিস প্রয়োগ করলাম, যার প্রয়োগের ফলে এটা চলতে শুরু করলো।
স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে কি এই যে জিনিসটা প্রয়োগ করলাম সেটাই হলো বল। অর্থাৎ যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে বা আরম্ভ করে এবং গতিশীল, এই বস্তুটা তখন মনে করো এই গাড়িটি গতিশীল ছিল, তো গতিশীল অবস্থায় যদি এই জিনিসটা প্রয়োগ করা হয় তাহলে এর বেগ মনে করো ভি বেগে ইউ বেগে চলছিল, বেগ পরিবর্তন ভি হয়ে গেল। তাহলে কি যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হলো কি বল। এবার আমরা জানবো মৌলিক বলের সম্বন্ধে। প্রকৃতিতে 4টি মৌলিক বল আছে, সেটা হলো মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বল কি, মহাবিশ্বে দেখুন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হলো মহাকর্ষ বল। যেমন পৃথিবী আর চাঁদের মধ্যে যদি সম্পর্ক করো তাহলে এটাকে মহাকর্ষ বল। মানে পৃথিবী মানে মহাকর্ষে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটাই হলো মহাকর্ষ বল। মহাকর্ষে যে কোনো দুটি বস্তুর মধ্যে, যেমন ধরো আমার আর চেয়ার, আমার আর এই একটা চেয়ারের মধ্যে, আমার আর বোর্ডের ভেতরে, আমার বোর্ডের মধ্যে কি মহাকর্ষ বল কাজ করছে, হ্যাঁ, তাহলে কি ওটা গেল মহাকর্ষ বল। আর 4টি মৌলিক বল আছে, একটা মহাকর্ষ বল, এটা কি, এটা আগেই বলেছি মহাকর্ষ বল কি। 2 নম্বর কি, তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল, তাহলে তড়িৎচুম্বক বলটা এই মহাকর্ষ বলের চেয়েও শক্তিশালী, এটা মনে রাখবে, তড়িৎচুম্বক বলটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। ওই যেমন চিরুনি আচরণের সময় যে একটা ওদের মধ্যে আকর্ষণ, মানে চিরুনি দিয়ে ওই কাগজ টুকরো টুকরো করে ওই খেলাটা খেলেছে ছোটবেলায়, ওখানে কি তড়িৎচুম্বক বল কাজ করে। আবার যখন চম্বুক নিয়ে যখন আকর্ষণ বিকর্ষণ হয় ওখানে কি তড়িৎচুম্বক বল কাজ করে। আর মনে রাখবো তড়িৎচুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। 3 নম্বর কি, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, তো এটা এটাকে দুর্বল বলে, এটা বলা হয় কারণ এটা খুবই কম দূরত্বে কাজ করে, মানে 10⁻⁸ দূরত্বে কাজ করে। তবে এটি দুর্বল নিউক্লিয় বল হলে ওটা কিন্তু মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। তড়িৎচুম্বক বলের চেয়ে দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের চেয়ে এই দুর্বল নিউক্লিয় বলটা শক্তিশালী। তো নিউক্লিয়ার মানে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয় সেটার কারণ হলো এই দুর্বল নিউক্লিয় বল, এটা মনে রাখবে, এটা এমসিকিউ দিতে পারে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গত হয় সেটা এই দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়। 4 নম্বর, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, তো সবল নিউক্লিয় বল হলে সবচেয়ে শক্তিশালী বল, তবে এটি খুব কম দূরত্বে কাজ করে, মানে 10⁻⁻15 মিটার দূরত্বে কাজ করে। আর এটা হলো যে ওই নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো যে আটকে রাখা যায় নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আর নিউট্রন গুলো একে অপরের সাথে জড়ে থাকে সেটার কারণ হলে সবল নিউক্লিয় বল। তাহলে এই নিউক্লিয় বল থেকে যে মানে মৌলিক বল থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ জন্য একটু পড়ে নিবা, যেগুলো বললাম ওগুলোই আসতে পারে আর কি, যেগুলো পূর্বে আলোচনা করলাম ওইগুলো এমসিকিউ আসলে আসতে পারে। তাহলে আমাদের এটা শেষ, এটা শেষ। এখন জানবো বলের সাম্যাবস্থা এবং অসাম্যাবস্থা। ধরো একটি দড়ি থেকে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো এটাকে পৃথিবীর অভিকর্ষ বল এটাকে টানবে, মানে এর ওজন মানে এটা এম ভর, তো এটার ওজন ওয়েট সমান বলে পৃথিবী একে টানবে। আবার এই যে দড়ি এর উপর একটা টান বল প্রয়োগ করছে, যার কারণে এই বস্তুটা এখানে সাম্যাবস্থায় আছে। বলের সাম্যাবস্থা কি, মানে টান বল, এই দড়ির টান বল আর এই যে বস্তুর ওজন, এই দুটা সমান, এই দুইটা এখানে সমান, যার কারণে এই যে টান বল আর ওজন, যে পৃথিবী যে এই যে বলে টানছে সেটা হলো মানে ওজনের সমান আর কি। তো সেজন্য কি
সেজন্য এই বস্তুটি এখানে স্থির অবস্থান থাকবে, মানে নিচেও পড়বে না ওপরেও যাবে না। তাহলে এটাই হলো বলের সাম্যাবস্থা। আর অসাম্যাবস্থা কি? এখন যদি এই এটাকে সুতার সাথে না রেখে যদি কেটে দেওয়া হয়, সুতাটা এখান থেকে কেটে দেওয়া হলো, তাহলে এই বস্তুটা কি পৃথিবীর টান বলের প্রভাব, পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এটা নিচের দিকে পড়তে থাকবে। তো এটা নিচের দিকে পড়তে থাকবে, তার মানে টান বলার কাজ করছে না, নিচের দিকে পড়তে আছে, তার মানে এটা সাম্যাবস্থা নেই, তাহলে এটা অসাম্যাবস্থায় চলে গেছে। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এটা সাম্যাবস্থা নেই, এটা অসাম্যাবস্থায় চলে গেছে, যার কারণে বস্তুটি নিচে পড়ছে আর সাম্যাবস্থায় নেই। এমন উদাহরণ দেখতে পারো যে একটি পাথরকে বেঁধে বা একটি ইটকে বেঁধে এদিক দিয়ে তুমি তোমার বন্ধু টানছে, এদিক থেকে তুমি টানছো, যদি দুইজন সমান বলে টানো তাহলে দেখবা এটা স্থির অবস্থায় আছে এই জায়গায়, মানে যেখানে ছিল সেখানে আছে, তাহলে এটা কি সাম্যাবস্থায় থাকবে তখন, মানে কোনো নড়নচড়ন নেই। আর যদি তোমার বন্ধু তোমার চেয়ে একটু বেশি বলে টানে, এদিকে তুমি টানছো, তোমার বন্ধুর বল ধরলাম এদিকে একটু বেশি বলে টানছে, তোমার চেয়ে বেশি বলে টানছে, তাহলে এটা এদিকে এগোতে থাকবে, তার মানে তখন অসম অবস্থায় থাকবে, তখন আর সাম্যাবস্থায় নেই। বিষয়টা বুঝতে পেরেছো? সাম্যাবস্থা এবং অসম অবস্থা কি। তো এখন জানবো আমরা কি ভরবেগ। ভরবেগ ভরবেগ কি? ভরবেগ সংক্ষেপে বলা যায় ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে ভর এবং বেগের গুণফল ভরবেগ। তো আমরা জানি ভরবেগ মোমেন্টাম, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। তো বেগ একটি কি? বেগ ভেক্টর রাশি, আর এম স্কেলার রাশি। বেগ ভেক্টর রাশি আর এম মানে ভর, এটা স্কেলার রাশি। এবং ভরবেগ কি? ভরবেগ পিও একটি ভেক্টর রাশি, এটা মনে রাখবে। এটা কি ভেক্টর, এম স্কেলার রাশি, এম মানে ভর, ভি মানে বেগ, পি মানে ভরবেগ। তাহলে কি পি ভরবেগ কি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। বিষয়টা বুঝতে পেরেছো? এবং মনে রাখবা যে ভরবেগ কি? ভরবেগ একটি ভেক্টর রাশি। ভরবেগের একক কি? ভরবেগের একক ভরবেগের একক কি? এম মানে ভরের একক কি? কেজি। আর বেগ একক কি? মিটার পার সেকেন্ড। এটা আমরা পূর্ব অধ্যায়ে জেনেছি। তাহলে ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা কি? মাত্রা মাত্রা কি হবে? মাত্রা বের করার একটা সহজ নিয়ম বলে দিয়েছিলাম কি, যে এখানে যেগুলো মৌলিক রাশি নেই সেগুলোকে মৌলিক রাশিতে, মানে সবগুলো রাশিকে মৌলিক রাশিতে প্রকাশ করতে হবে। এটা তো মৌলিক, বেগ তো মৌলিক রাশি নয়, তাই না? কারণ বেগ দুই বা ততোধিক মৌলিক রাশির একটা রূপ, ওটা মৌলিক রাশি নয়, যৌগিক রাশি। তো সেজন্য আমরা আমরা বেগকে মৌলিক রাশি প্রকাশ করবো। ভর এখানে মৌলিক রাশি, তাহলে ভর। আর বেগ মানে কি? বেগ মানে আমরা জানি সরণ বাই সময়। তো সরণ তো একটা দূরত্ব, তাই না? মানে একটা দূরত্ব প্রকাশ করে, ডিস্টেন্স প্রকাশ করে। তাহলে ভরের ভরের মাত্রা কি? তাহলে দেখো এটা কি প্রকাশ করছে দূরত্ব, এটা সময় টি, আর এটা ভর। তাহলে তিনটাই কি রাশি? তিনটাই মৌলিক রাশি হয়ে গেল। এবার আমরা এর মাত্রাগুলো বসিয়ে দেবো। ভরের মাত্রা এম, ভরের মাত্রা এম ইন্টু সরণের মাত্রা কে এল, আর সময়ের মাত্রা টি। তাহলে এখানে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স। তাহলে এটা কি? মাত্রা রাশি, ভরবেগের মাত্রা রাশি এম এল টি ইনভার্স, এটা মনে রাখবে। তাহলে ভরবেগের একক মিটার পার সেকেন্ড, ভরবেগের মাত্রা রাশি এম এল টি ইনভার্স। তাহলে ভরবেগ হলো বেগ এবং ভরের গুণফল। এখন ভরবেগের একটা উদাহরণ দিই। তো
তাহলে আমরা দেখলাম ভরবেগ P ইকুয়াল টু mv, তাই না? mv। তাহলে ভরবেগ কিসের উপর নির্ভর করছে? যদি দুইটা বস্তু একই বেগে আসে, v বেগে, ধরলাম একটা বস্তু এর ভর m1, একটা বস্তু এর ভর m2, দুটাই সেম বেগে v বেগে যাচ্ছে, তাহলে এখানে ভরবেগ বেশি হবে। কারণ ভরবেগ বেশি হবে, এই m2 ভরের বস্তুটির ভরবেগ বেশি হবে, কারণ এর ভর বেশি। তাহলে আমরা কি দেখলাম? ভরবেগ ভরের উপর নির্ভর করে। যদি দুইটি বস্তু সমান যদি দুইটি বস্তু সমান বেগে যায়, তাহলে যার ভর বেশি তাহলে তার ভরবেগও বেশি, এটার মধ্যে রাখবে। এবার সংঘর্ষ, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা সম্বন্ধে আমরা এখন জানবো। ধরি একটি বস্তু ভর m, এটা ইউ বেগে যাচ্ছে, u1 বেগে যাচ্ছে। আরেকটা বস্তু ধরি ভর m2, এটা u2 বেগে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে, যাই হোক, যাওয়ার পর একটা সংঘর্ষ হলো, এদের মধ্যে একটা সংঘর্ষ হলো, হওয়ার পরে এখান দিয়ে যে সংঘর্ষ হলো, হওয়ার পর তখন সংঘর্ষ হওয়ার পরে m1 ভরের বস্তুটা কোন বেগে যাচ্ছে? v1। আর এখানে m2, এই বস্তুটার ভর m2 ছিল, m2 ভরের বস্তুটা কত বেগে যাচ্ছে? v2। তাহলে ধরলাম m1 এবং m2 ভরের দুটো বস্তু যথাক্রমে u1 এবং u2 বেগে যাচ্ছিল, চলছিল আর কি, গতিশীল ছিল। তো চলা অবস্থায় হঠাৎ তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। তো সংঘর্ষ হওয়ার পরে m1 ভরের বস্তুটি v1 বেগে যায় এবং m2 ভরের বস্তুটি v2 বেগে যায়। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী লিখতে পারি তাহলে কি আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে লিখতে পারি আদি ভরবেগ ইকুয়াল টু সেই ভরবেগ, মানে সংঘর্ষের পূর্বে ভরবেগ। আদি ভরবেগ বলতে সংঘর্ষের পূর্বে। ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরে ভরবেগ। সংঘর্ষের পর ভরবেগ। তাহলে কি সংঘর্ষের পূর্বে ভরবেগ কি? ভরবেগে আমরা জানি ভর গুণন বেগ যোগ m2 u2 u2। তাহলে কি সংঘর্ষের পূর্বে ভরবেগ কি? এটার ভরবেগ হলো m1 u1, আর দ্বিতীয় বস্তুটির m2 u2 ইকুয়াল কি হবে? সংঘর্ষের পরে ভরবেগ, তাহলে m1 v1 যোগ m2 v2। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে কি সংঘর্ষের পরেও কি বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে। সংঘর্ষ হলেও বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে সংঘর্ষ হলেও। তাহলে কি ভরবেগ সংরক্ষণশীলতা নীতি কি? যে সংঘর্ষের মানে বস্তুর আদি ভরবেগ, মানে সংঘর্ষের পূর্বে যে ভরবেগ মানে আর বস্তুর পরের ভরবেগ মানে সংঘর্ষের পর ভরবেগ সমান, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা আমরা জানি। তো আমরা এখন যে আমরা ভর জানি m1, এই দুটো বস্তু ভর জানি m1 u1,
m1 m2 আর আদি ভরবেগ জানি u1 u2। আমরা এখন যে সংঘর্ষের পরে যে ভরবেগ হয়েছিল v1 এবং v2, সরি সংঘর্ষের পরে যে বেগ হয়েছিল সেটা আমরা জানবো। সংঘর্ষের আগে আমরা বেগ জানি কি u1 u2, আর সংঘর্ষের পূর্বে বেগ ছিল u1 u2 এবং ভর ছিল m1 m2। তো ভর তো চেঞ্জ হয় না, সংঘর্ষ হলেও ভর চেঞ্জ হবে না, সেক্ষেত্রে কি ভর m1 m2 থাকবে, কিন্তু বেগ কি চেঞ্জ হয়ে গেছে, u1 u2 v1 v2 হয়েছে। তো আমরা এখন v1 v2 এর মান বের করব। তো আমরা যেমন দেখলাম যে সংঘর্ষের পরে এবং পূর্বে কি ভরবেগ সংরক্ষণশীল থাকে। তো এরকম পরের অধ্যায়ে আমরা জানবো যে সংঘর্ষের পূর্বে এবং পরে শক্তিও সংরক্ষিত থাকে। শক্তি, এটা আমরা পরের অধ্যায়ে জানবো। তো আমরা গতিশক্তি, এটা মনে রাখবো, গতিশক্তি ইকুয়াল মানে ধরি এম ভরের একটি বস্তু ভি বেগে যাচ্ছে, এম ভরের একটি বস্তু ভি বেগে যাচ্ছে, তাহলে তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। তার মানে ভর গুণ বেগের বর্গ। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম গতিশক্তি ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর গুণ বেগের স্কয়ার। এটা জানলাম, এটা হলাম গতিশক্তি। তাহলে আমরা দেখলাম যে সংঘর্ষ হলেও, দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলেও তাদের পূর্বের এবং পরের ভরবেগ সমান। তো এখন আমরা জানবো যে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলেও তাদের সংঘর্ষের পূর্বে যে গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান, এটা সংরক্ষণশীল থাকে। তাহলে সেটা হলো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। তাহলে কি হলো, বিষয়টা বোঝা গেল যে সংঘর্ষের পূর্বে বস্তুর গতিশক্তি সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষের পূর্বে এবং পরে গতিশক্তি সংরক্ষিত থাকবে বা ভরবেগও সংরক্ষিত থাকবে। এই বিষয়টা আমরা তো জানলাম, এটা পরের অধ্যায়ে আরো বিস্তারিত জানতে পারবো পরের শক্তি অধ্যায়ে। তাহলে আমরা এখন কি বের করবো, আমরা যে সংঘর্ষের পরে যে বেগ v1 এবং v2 এই দুটার মান বের করবো আমরা, তাই না? তো আমরা একটু সুবিধাতে একটু এখান থেকে আমরা লিখতে পারি কি m1 u1, m1 গুলো একদিকে আনবো প্লাস মাইনাস m1 v1 ইকুয়াল কি লেখা যায়, ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2, মানে m2 u2, তাই না? হ্যাঁ, তাই তো লেখা যায়। তাহলে এখানে আমরা কি m1 কমন নিতে পারি, m1 কমন নিলে থাকছে u1 মাইনাস v1 ইকুয়াল, এখানে m2 কমন হবে, m2 কমন নিলে কি v2 মাইনাস u2 থাকছে, তাই না? হ্যাঁ, এটা থাকে। তাহলে উপরের লাইনগুলো মুছে দিলাম, এই লাইনটা আমরা উপরে লিখে রাখি যে ভরবেগের সংরক্ষণশীলতা কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তাহলে এটা কি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। তাহলে এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম কি 1। এবার এখান থেকে আমরা সেম ভাবে লিখতে পারি যে হাফ m1 u1 স্কয়ার মাইনাস হাফ m1 v1 স্কয়ার ইকুয়াল হাফ m2 v2 স্কয়ার মাইনাস হাফ m2 u2 স্কয়ার। তো এখান থেকে উভয় পক্ষে যদি আমি হাফ কমন নেই, হাফ আর m কমন নেব m1 এখানে, তো হাফ আর m1 কমন নেব, তাহলে কি থাকছে, u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল হাফ, এখানে কি কমন নিতে পারি m2, তাহলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, তাই না? তো এবার হাফ হাফ উঠে যায়, উঠিয়ে দিলাম,
তাহলে কি থাকছে, তাহলে থাকছে m1 ইন্টু u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়াল m2 ইন্টু v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, সরি এটা u, m2 ইন্টু u2 স্কোয়ার। তো এটাকে কি a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লেখা যায় না? তাহলে কি লেখা যায়, m1 ইন্টু u1 প্লাস v1 u1 মাইনাস v1 ইকুয়াল কি লেখা যায়, এখানে লেখা যায় m2 ইন্টু v2 প্লাস u2 v2 মাইনাস u2। এটা তো লেখাই যায় তাই না? তো এটা দিলাম কি, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, 2 নম্বর ডিভাইডেড বাই 1 নম্বর যদি করি, তাহলে দেখো এটা যদি ভাগ করি তাহলে এখানেই দেখো বুঝে দিই, তাহলে কি m1 m1 কাটা যায় না, আবার u1 মাইনাস v1 u1 মাইনাস v1 কাটা যায়, এখানে m2 m2 কাটা যায়, এখানে v2 এই দুটো কাটা যায়। তাহলে কি থাকে, তাকে হলো u1 প্লাস v1, মানে সেটা বুঝতে পারছো তো, এটা তো 2 নম্বর সমীকরণ ছিল তাই না? এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করে দিলাম, মানে এখানে এটা নিচে নিচে লেখা আছে, শর্টকাটে এখানে লিখে দিলাম এই যে একটা দাগ দিয়ে, তাহলে ভাগ করা মানে তো ভাগ করে দিলাম, তাহলে কি নিচে উপর নিচে কাটাকাটি যায়, উপর নিচে কাটাকাটি করে দিলাম। তাহলে এখানে কি থাকছে, থাকছে হলো u1 প্লাস v1 ইকুয়াল v2 প্লাস u2, এইটা থাকছে এখানে। তো দিস ইমপ্লাইজ এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় u1 মাইনাস u2 ইকুয়াল v1 মাইনাস সরি v2 মাইনাস v1। অর্থাৎ আমরা কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পূর্বে যে বস্তুদ্বয়ের বেগের পরিবর্তন এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের পরিবর্তন কি সমান, পরিবর্তন সমান। তাহলে এটা উপরগুলো মুছে দিই। এটা প্রমাণ করে দেখাচ্ছে, কারণ প্রমাণ করে দেখালে তোমাদের ইজিলি মনে থাকবে সূত্রটা। এখান থেকে আমরা তো উদ্দেশ্য v1 আর v2 মান বের করা, তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি v2 ইকুয়াল কি লিখতে পারি, u1 মাইনাস u2 প্লাস v1, এটা লিখতে পারি তাই না? তো এটা হলো কত নম্বর, দিলাম 3 নম্বর সমীকরণ। এবার এই v2 মান আমরা এখানে বসিয়ে দেবো, যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র পেয়েছিলাম ওখানে বসিয়ে দেবো। আমাদের সূত্রটা ছিল কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তো দিস ইমপ্লাইজ তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 ইন্টু v2, v2 কত, v2 হলো u1 মাইনাস u2 প্লাস v1। তো দিস ইমপ্লাইজ তাহলে কি এখানে m1 u1 যোগ m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 u1, মানে জাস্ট গুণ করে দিয়েছি আমি এখানে m2 u2 প্লাস m2 v1 তাই না? তাহলে m1 গুলো এখানে m1 u1 মানে u1 গুলো এক এখানে u1, তাহলে এটা আসছে কি হবে মাইনাস m2 u1, মানে এটা জাস্ট বাম দিকে আনলাম। এবার এদিকে কি ছিল m2 u2 তাই না, m2 u2 ছিল প্লাস m2 u2, মানে এটাও কি বাম দিকে আনলাম, তাহলে প্লাস হবে ইকুয়াল ডান দিকে কি থাকছে m1 v1 প্লাস m2 v1। তো দিস ইমপ্লাইজ এখানে যদি আমি m কমন নিই, সরি u1 কমন নিই, তাহলে কি থাকছে u1 কমন নিলে থাকছে m1 মাইনাস m2 u1 তাই না, প্লাস 2 m2 u2 ইকুয়াল আমি যদি এখানে v কমন নেই
তাহলে কি থাকছে m1 প্লাস m2। তাহলে অতএব আমি কি লিখতে পারি v1 ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 বাই কি m1 প্লাস m2। তাহলে তাহলে কি আমরা v1 এর মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা v1 এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি v2 মানটা পেয়ে যাব। অথবা এখানে যদি আমরা এই যে এখানে v1 v2 কে v1 এর মাধ্যমে প্রকাশ করি তাও সেটা যদি এখানে বসিয়ে দিই, মানে এখানে যদি আমরা এখানে তো v2 এর মান বসিয়ে দিই, এবার যদি v1 এর মান বসাই তাও আমরা v2 এর মানটা পেয়ে যাব। তো আমরা এখন এই যে এখানেই 3 নম্বর সমীকরণে আমরা v1 এর মানটা বসিয়ে দেব, বসিয়ে দেখবো যে আমরা পাই কিনা। তাহলে দিস ইমপ্লাইজ v2 ইকুয়াল কি u1 মাইনাস u2 প্লাস v1 মানে m1 মাইনাস m2 into u1 plus 2m2 u2 divided by m1 plus m2। এবার আমরা লসাগু করে দেবো। তাহলে m1 plus m2 into u1 minus m1 plus m2 into u2 plus m1 minus m2 into u1 plus 2m2 u2 divided by m1 plus m2। তাহলে এবার আমরা জাস্ট ওই উপরে গুণটা করে দেবো। তাহলে m1 u1 plus m2 u1 minus m1 u2 plus m2 u2 plus m1 u1 minus m2 u1 plus 2m2 u2 divided by m1 plus m2, তাই না? তাহলে এখানে দেখো m2 u1 m2 u1 plus m2 u1 মাইনাস কাটা গেল কাটাকুটি m1 u1 m1 u1 তাহলে কি 2 m1 u1 u1 আর এখানে দেখো m1 m1 u2 এখানে থাকছে কি m1 u2 আর আর এখানে m2 u2 m2 u2 এখানে থাকছে কি 2m2 u2। এখানে একটু মাইনাস হবে এটা, এই যে এখানে মাইনাস সরি প্লাস মাইনাস মাইনাস m2 u2। তাহলে দেখো এখানে 2m2 u2 থেকে দুইটা m2 u2 থেকে একটা m2 u2 বিয়োগ করলে একটা m2 u2 থাকে, তাহলে প্লাস m2 u2 আর মাইনাসটা ছিল m1 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কি ছিল v2 ছিল তাই না? তাহলে এটা যদি আমরা একটু লিখে আবার উপরে, তাহলে v2 ইকুয়াল কি লেখা যায় এবার একটু সাথে লিখবো। তাহলে এখানে কি এখানে যদি আমরা u2 কমন নিই তাহলে লিখতে পারি m2 minus m1 into u2 plus 2 m1 u1 divided by m1 plus m2। তাহলে কি আমরা পেয়ে গেলাম v2 মান। তাহলে দেখো আমরা যে সংঘর্ষের পরে বস্তু যদি বেগ কত হবে আমরা সেটাও বের করার ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে সেখানে কি তাহলে প্রথম বস্তু সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কত হবে, প্রথম বস্তুর বেগ v1 ইকুয়াল কি m1 মাইনাস m2 মানে প্রথম বস্তুর ভর বিয়োগ দ্বিতীয় বস্তুর ভর তার সাথে প্রথম বস্তুর আদিবেগ গুণ প্লাস 2m2 মানে প্লাস 2 ইন্টু দ্বিতীয় বস্তুর ভর গুণ দ্বিতীয় বস্তুর আদিবেগ বাই টোটাল ভর মানে প্রথম বস্তু প্লাস দ্বিতীয় বস্তুর ভর। আর v2 মান কত, v2 মান ইকুয়াল কি হবে m2 মানে দ্বিতীয় বস্তুর ভর বিয়োগ প্রথম বস্তুর ভর ইন্টু u2 মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ প্লাস 2 m1 u2 m1 u1 অর্থাৎ 2 ইন্টু প্রথম বস্তুর ভর প্লাস প্রথম বস্তুর আদিবেগ বাই টোটাল ভর মানে m1 প্লাস m2। তাই যেটা সূত্র মুখস্থ করবে মনে রাখার নিয়ম কি এখানে দেখো প্রথম বস্তুর
শেষ বেগ মানে v1 মানে প্রথম বস্তু, তাহলে কি প্রথম বস্তুর ভর বিয়োগ দ্বিতীয় বস্তুর ভর, সাথে কি প্রথম বস্তুর আদিবেগ গুণ। যখন প্রথম বস্তু বের করা আছে তখন কি প্রথম বস্তুর ভর বিয়োগ দ্বিতীয় বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর আদিবেগ, আর পরবর্তীতে কি হবে দুইটাই দ্বিতীয় বস্তুর হবে ভর আর বেগ। আর যখন দ্বিতীয় বস্তুর সেই বেগ বের করবো তখন কি দ্বিতীয় বস্তুর ভর মাইনাস প্রথম বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর আদিবেগ। পরে দুইটাই কি হবে, পরে দুইটাই প্রথম বস্তু মানে উল্টা আর কি, পরে মানে প্লাসের বেলায় পরে দুটো উল্টা, মানে যখন দ্বিতীয় বস্তু বের করবো তখন প্রথম বস্তুর ভরবেগটা হবে এখানে। তাহলে আশা করি এই শর্টকাট নিয়ে কিভাবে মুখস্থ রাখবা সেটাও শিখে দিলাম। তাহলে এই দুটো মুখস্থ রাখলে সংঘর্ষের পরে বস্তুটির বেগ বের করতে হবে। আর নিচে অলওয়েজ কি m1 প্লাস m2 হবে সমৃদ্ধ ভর দুইটা বস্তু। এখন দেখো যে আমরা জানলাম কি গতিশক্তি ইকুয়াল টু হাফ, আমরা জানলাম কি গতিশক্তি ইকুয়াল কি হাফ ইন্টু ভর গুণ বেগ স্কয়ার। তাহলে দেখো দুইটি সমান ভরের বস্তু, দুইটি যদি সমান সরি বেগ স্কয়ার বেগের সমান ভরের দুটো বস্তু ভিন্ন বেগে আছে, একটা হচ্ছে ইউ বেগ আর একটা হচ্ছে মনে করো 3u বেগ, মানে একটার বেগ আর একটা বেগের 3 গুণ। তাহলে তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে কি তাহলে শক্তি কার বেশি, শক্তি বলে দ্বিতীয় বস্তুটার বেশি হয়ে গেল, মানে ও প্রথম বস্তু 3 গুণ বেগে আছে, তাহলে ওর শক্তি কয় গুণ হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে, মানে 3 স্কয়ার হবে, মানে বেগের বর্গ আবার। তাহলে 9 গুণ ওর শক্তি যখন হয়ে যাবে তখন নিশ্চয়ই কি ও বেশি বেগে, ও যখন এমনি বেশি বেগে আছে সমান ভর হলেও এখানে কি প্রথম বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এরকম প্রশ্ন যদি খ নম্বরে দেয় তাহলে একটু বুঝিয়ে লিখে দিবা, মানে ব্যাখ্যা করে দেবা যে যেহেতু ওর বেগ বেশি, এমনিতে বেগ বেশি আমার শক্তি বেলায় বেগের বর্গ হয়ে যায়, তার মানে ওটা আবার অত গুণ হয়ে যাবে। তাহলে কি ওর শক্তি বেশি হয়, গতিশক্তি বেশি হয়ে গেল, আর গতিশক্তি বেশির কারণে ও প্রথম বস্তুটা বেশি ক্ষতি করবে আর কি। এবার আমি নিউটনের দ্বিতীয় সূত্র জানবো। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও ঘটবে সেদিকে। তাহলে কি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও ঘটবে সেদিকে। তাহলে মনে করো এম ভরের একটি বস্তু ইউ বেগে আসছিল, এম ভরের একটি বস্তু ইউ বেগে আসছিল, যেটা যেটা এর বেগ পরিবর্তন হয়ে কি হলো ভি হয়ে গেল, একটা নির্দিষ্ট সময় টি সময় পর এর বস্তু বেগ কি ভি হয়ে গেল, তাই না? তাহলে আমরা ভরবেগ জানি, তাহলে আদি অবস্থায় যে ভরবেগ ছিল সেটা কি এম ইউ, তাই না? আর শেষে ভরবেগ কি এম ভি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওয়ার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তু ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কি, ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। প্রথম ভরবেগ ছিল কি এম ইউ আদি ভরবেগ, আর সেই ভরবেগ কত এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, এটা ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হার বলেছে, তাহলে বাই টি, তাই না? তাহলে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার ওহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করে ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। তাহলে আমরা তো ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার তাহলে এম ভি মাইনাস এম মানে এটা ভরবেগের পরিবর্তন, আর হার মানে সময়টা ভাগ করতে হবে। তাহলে কি এখানে যদি এম কমন হয় তাহলে এম ইন্টু সরি এখানে একটু চিহ্ন দেওয়া হয়নি, যেহেতু ওটা ভেক্টর রাশি তাই না, তাহলে এম ভি মাইনাস ইউ বাই কি টি। এখন দেখো আমরা কি জানি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তনের হার কি ত্বরণ, তাই না? তাহলে এম এ, তাহলে বেগের পরিবর্তনের হার কি ত্বরণ প্রকাশ করে, তাহলে এম এ হয়ে গেল, তাই না? তার মানে ভি মাইনাস ইউ বাই টি মানে কি ত্বরণ, এ লিখতে পারি। তাহলে এম ইন্টু এ, তাহলে এটা কি এম ইন্টু এটা কি, এটা আমরা জানিস কি বল। তাহলে বস্তু ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক, যেদিকে বল প্রয়োগ করে বস্তু ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। অর্থাৎ বস্তু পরিবর্তন হার, যে ভরবেগের পরিবর্তন হার সেটা কি পেলাম এম এ। এম এ এম এটা কি কার সমানুপাতিক, এই যে বল ধরলাম এফ বল প্রয়োগ করা হয়েছে, প্রয়োগকৃত বল এফ,
ধরলাম প্রয়োগিত বল এফ, তাহলে যে এফ বল প্রয়োগ করা হয়েছে তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কি এম এ। তো আমরা এখানে এটা যদি সমীকরণ আকারে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, সমানুপাতিক চিহ্ন তুলে দেবো, তাহলে এটা ধ্রুবক কে আনি, কে এম এ, তাই না, তাহলে কে এম এ। অতএব আমরা যখন পরিমাপ বের করবো তখন কে এর মান সবসময় 1 ধরবো, মানে ধ্রুবকের মান 1, তাহলে এফ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু এম, ইকুয়াল কি বললাম এম এ। এটা এখানে কে এর মান সবসময় কে যে ধ্রুবক, এই ধ্রুবকটার মান 1 ধরবো। যখন আমরা 1 ধরবো কখন, যখন আমরা বের করবো ওই যে পরিমাপ বের করবো বলের তখন। তাহলে আমরা বল এফ ইকুয়াল কি বললাম, এফ ইকুয়াল এম এ, মানে ভর গুণ ত্বরণ। আমরা পেয়েছি কি বল এফ ইকুয়াল, সরি, আমরা পেয়েছি কি বল ইকুয়াল ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ পেয়েছি। তার মানে বলকে যদি এফ দিয়ে প্রকাশ করি আর ভরকে এম দিয়ে, তাহলে ত্বরণকে এম দিয়ে প্রকাশ, তাহলে এফ ইকুয়াল কি এম এ দাঁড়ায় আমাদের সমীকরণটা। তো বলের একক কি, বলের একক সময় মনে রাখবা, বলের একক নিউটন। বলের একক নিউটন। বলের একক নিউটন, এটা মনে রাখবা। তো বলের আমরা এখন মাত্রা রাশি বের করবো, বলের মাত্রা বের করবো। ভরের মাত্রা মানে কি, ভরের মাত্রা, ভর গুণ ত্বরণের মাত্রা, ত্বরণ মানে বেগ বাই সময়। আমরা আগেই বলেছি কি মাত্রা বের করার সময় সময় সবগুলো রাশিকে কি মৌলিক রাশিতে কনভার্ট করবো। তাহলে ভর মৌলিক রাশি আমরা জানি ভর গুণ বেগ মানে সরণ বাই সময়, বাই সময়, তাহলে ভর গুণ সরণ বাই সময় স্কয়ার, সময়ের বর্গ। ভরের মাত্রা এম, সময়ের মাত্রা এল, সময়ের মাত্রা টি, আর টি স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এম এল টি ইনভার্স টু। তাহলে কি আমরা বলের মাত্রা কি পেলাম, এম এল টি ইনভার্স টু। এবং তুমি সরাসরি মানে সহজে করতে পারো যদি বলের নির্বাচন নিতে আসে। যদি খ নম্বর প্রশ্ন আসে বলের মাত্রা বের করো তাহলে এভাবে বের করে দিবা। আর যদি বল নির্বাচন নিতে আসে তাহলে যদি মুখস্থ থাকে যে ভরের মাত্রা আমরা জানি আর ত্বরণের মাত্রা আমাদের যদি জানা থাকে, ত্বরণের মাত্রা, ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু। তাহলে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু, তো বলের মাত্রা। তো নিউটনের দ্বিতীয় সূত্র সম্বন্ধে এখানে আলোচনা করা হলো। আজকের ক্লাস এখানেই শেষ।